নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ হচ্ছে আজকে আমি তোমাদেরকে এভারেজের তিনখানা ফর্মুলা অর্থাৎ এভারেজ ইফ এবং এভারেজ ইফস এই তিনখানা ফর্মুলা নিয়ে আলোচনা করব এবং এই তিনখানা ফর্মুলা থেকে কি আউটপুট বেরোয় সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল রয়েছে যেখানে কিছু নাম রয়েছে। টাইটেলের ঘরটি আমার ব্ল্যাঙ্ক রেখেছি, এটা প্রয়োজনে ব্যবহার করব, এবং কিছু সেলস রয়েছে। তো এভারেজ কথাটির অর্থ হচ্ছে গড়। তো নর্মালি আমরা যদি নর্মাল এভারেজ ফর্মুলা ব্যবহার করি তাহলে কি হয়, আমাকে পুরো সেলসের একটা গড় বের করে দেবে। যেমন এখানে দেখো, এটা একদম সহজ, জাস্ট ইকুয়াল আমি লিখবো এভারেজ ফর্মুলা অলরেডি চলে এসছে। দেখো, এভারেজ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে, জাস্ট সেলসের রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নিলাম। দেখো, সেলসের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি কি করলাম, ব্র্যাকেট শেষ করলাম এবং এন্টার মারলাম। এতে কি হয়, আমাকে দেখাচ্ছে 351.36, অর্থাৎ পুরো সেলস যতগুলো আছে পুরো সেলসের এভারেজটি বের করে দিয়েছে। কিন্তু এভারেজ ইফ কিন্তু এই এভারেজের মতন নয়, অনেকটাই আলাদা এবং ইউনিক। দেখো, এভারেজ ইফের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ একটা নেমের ঘর রয়েছে, অর্থাৎ এখানে যে নেম রয়েছে এই নেমকে আমি যদি টাইপ করি শুধুমাত্র সেই নেমের এভারেজটা বের করবে। দেখো, এভারেজ আর এভারেজ ইফের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। প্রথমত, এভারেজ কিন্তু কোনো ব্যক্তির নাম ওয়াইজ কিন্তু সেলসের এভারেজ বের করে না। এ কি করে, যতগুলো নাম্বার আছে অর্থাৎ যতগুলো সেলস আছে সবগুলোর এভারেজ বের করে দিয়েছে। কিন্তু এভারেজ ইফ জাস্ট নাম ভিত্তিক এভারেজ বের করে। যেমন দেবাঞ্জন যদি আমি টাইপ করি তাহলে দেবাঞ্জনের যে এভারেজ আছে, অর্থাৎ এখানে একটা দেবাঞ্জন আছে, এখানে একজন দেবাঞ্জন আছে, এখানে একজন দেবাঞ্জন আছে, যতগুলো দেবাঞ্জন আছে শুধুমাত্র তারই এভারেজটা বের করবে। দেখো, এভারেজ ইফের সূত্রটা বসালে সেভাবে বের করে কিনা। প্রথমত ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে আমি কি করব, এভারেজ ইফ এভারেজ ইফ ফর্মুলাকে কল করলাম এবং ব্র্যাকেট শুরু করলাম। এবং ব্র্যাকেট শুরু করার পরে প্রথমে তোমরা দেখতে পাবে রেঞ্জ, আমি জুম করে দিই, দেখতে পাবে সিনটেক্সটা কি লেখা আছে, এভারেজ ইফ তারপরে আছে রেঞ্জ। এই রেঞ্জটা কিন্তু আমার হবে নামের রেঞ্জ, অর্থাৎ যেই সেলে আমার পুরো নামের লিস্টই রয়েছে সেই রেঞ্জটা আমি সিলেক্ট করব। কারণ ওই নাম ভিত্তিক আমি কিন্তু এভারেজটা বের করব তার ক্রাইটেরিয়া ওয়াইজ। তার ক্রাইটেরিয়া কি না, কোন নামটা হবে, অর্থাৎ কোন নামটা থেকে আমি এই নামের রেঞ্জ দিয়ে এভারেজ বের করব। অর্থাৎ আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি করালে আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এভারেজ দিয়েছি, তারপরে কি করব, প্রথমে রেঞ্জ চেয়েছে, আমি পুরোই নামের রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। দেখো, নামের রেঞ্জটাকে পুরো সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমি দেবো ক্রাইটেরিয়া, অর্থাৎ ক্রাইটেরিয়া হচ্ছে কোন ব্যক্তির আমি সেলস বের করতে চাইছি। অর্থাৎ আমি যদি ডবল কোটেশনের ভেতরে আমি লিখে দিলাম দেবাঞ্জন লিখে ডবল কোটেশন শেষ করলাম, অবশ্যই স্পেলিংটা ঠিক রাখতে হবে, দেবাঞ্জন। এরপরে কি করলাম, কমা দিয়ে এবারে আমি চাইছি এভারেজ রেঞ্জ, অর্থাৎ এই যে সেলসের রেঞ্জটি। অর্থাৎ দেখো, প্রথমে আমি নিয়ে নিচ্ছি নেমের রেঞ্জ, এরপরে দিয়ে দিচ্ছি কমা দিয়ে ডবল কোটেশনের ভিতরে দেবাঞ্জন, অর্থাৎ উল্লেখ করে দিলাম এই যে নামের যে রেঞ্জ নিয়েছি এর মধ্যে থেকে আমি দেবাঞ্জন নামের এভারেজটি বের করতে চাইছি। ওকে, তারপর কোত্থেকে বের করতে চাইছি না, সেলসের যে পুরো রেঞ্জটা অর্থাৎ সেলস নাম্বার থেকে আমি এভারেজটা বের করতে চাইছি। এবার ব্র্যাকেট শেষ করে যখন আমি এন্টার মারবো, দেখো এর কিন্তু এভারেজ আলাদা বেরিয়েছে। এখানে যে এভারেজ ছিল 351.36 অর্থাৎ 36, এটা পুরো সেলস থেকে বেরিয়েছিল। এটা কিন্তু শুধুমাত্র দেবাঞ্জন যেখানে যেখানে আছে তাদেরকে যোগ করে তার এভারেজটি বের করেছে। এবার এক্ষেত্রে এখানে আমি যে নামের ঘরটি রেখেছি এটা কিসের জন্য রেখেছি, তাই না? তার কারণ হচ্ছে আমি এখানে উল্লেখ করে দিয়েছি দেবাঞ্জন, জাস্ট আমি দেবাঞ্জনের এই নামটা উল্লেখ না করে এটাকে ডিলিট করে আমি কি করলাম, এই জায়গায় এই নামের সেলটাকে নিয়ে নেব। এতে কি সুবিধা হয়, আমি কিন্তু নাম এখানে যা টাইপ করব তার এভারেজ দেবে। মানে এখানে হলো আমি ফিক্সড করে দিচ্ছি, জাস্ট দেবাঞ্জন ফিক্সড করে দিলাম। আমি কিন্তু এই সেলসটাকে সিলেক্ট করে নিলে তার পরিবর্তে আমার কি হয়, নামের ঘরে যে নামটাই টাইপ করব তারই কিন্তু আমার এভারেজটি বের করবে। আর এন্টার মারলাম, এই মুহূর্তে দেখো এরর দেখাচ্ছে, জাস্ট আমি লিখলাম এখানে মিথ্যা এবং এন্টার মারলাম। দেখো, এর কিন্তু এভারেজ আলাদা বেরোচ্ছে। যখন আমি দেবাঞ্জন করেছিলাম তখন এভারেজ আলাদা ছিল। আবার ইমন, দেখো ইমনের ক্ষেত্রে যখন আমি এন্টার মারছি ইমনের আবার আলাদা এভারেজ, মানে প্রত্যেকের আলাদা আলাদা এভারেজ বের করছে। তো আশা করছি এভারেজ আর এভারেজ ইফসের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝে গেছো। এরপরে আসি এভারেজ ইফস, অর্থাৎ এটা ছিল এভারেজ ইফ, এরপরে এস যোগ করে এভারেজ ইফস। এর কাজটা কি, এর কাজের জন্য কিন্তু আমি নাম এবং টাইটেল দুটোই প্রয়োগ করব। যেমন এর যদি আমি তোমাদেরকে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই, আগে এখানে ছিল কি, শুধুমাত্র দেবাঞ্জন বা ইমন বা মিতার যে কোনো নাম ম্যাচ করে গেলে আমার সেলসের এভারেজ বের করে দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু নামের সঙ্গে টাইটেল ম্যাচ হতে হবে, অর্থাৎ দেবাঞ্জনের নামের ব্যক্তির আলাদা আলাদা টাইটেল হলে কিন্তু আলাদা আলাদা ব্যক্তি। সেক্ষেত্রে আমি যদি দেবাঞ্জনের সঙ্গে এখানে যদি থাকে দেবাঞ্জন দাস, এখানে বেরোলো ধরো সাপোজ দেবাঞ্জন মাইতি, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে দাসের সঙ্গেও ম্যাচ করাতে হবে, অর্থাৎ যেখানে যেখানে দাস থাকবে তাদের এভারেজ বের করবে। যেমন এখানে ফর্মুলাটি লিখছি, দেখো জাস্ট ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে আমি লিখব এভারেজ
ইফস এবং এভারেজ ইফস লিখে ব্র্যাকেট শুরু করলাম, এর দেখবে সিনট্যাক্সটা একটু আলাদা। দেখো জুম করে দিয়েছি, এখানে প্রথমে চেয়েছে এভারেজ রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ। ওকে, তাহলে আমি প্রথমে কি করব, এভারেজ রেঞ্জটাকে নিয়ে নেব। অর্থাৎ এভারেজ রেঞ্জ বলতে এখানে কিন্তু এই সেলসের রেঞ্জটাকে বোঝাচ্ছে, যেখান থেকে আমি এভারেজ করব। এবং দেওয়ার পরে এরপরে আমার চেয়েছে ক্রাইটেরিয়া রেঞ্জ, তাহলে কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জ কি দেবো, প্রথমত এখানে আমি ক্রাইটেরিয়া রেঞ্জ দুটো দিব, কারণ আমি নাম এবং টাইটেল দুটোকে ম্যাচ করাতে চাইছি, তার জন্যই কিন্তু এভারেজ ইফস। অর্থাৎ প্রথমে আমি নামের রেঞ্জটাকে নিয়ে নিলাম। ওকে, নামের রেঞ্জটাকে নেওয়ার পরে এই নামের সঙ্গে কোন নামটা ম্যাচ হবে, এখানে তুমি ডবল কোটেশনের ভেতরে ক্রাইটেরিয়া ফিক্সড করে দিতে পারো। অর্থাৎ তুমি যদি লিখে দাও ইমন, ইমন আমি ফিক্সড করে দিলাম। এরপরে কি করব, এখানে ইমনের পর এখানে কমা দিয়ে আরেকটা ক্রাইটেরিয়া নেব, ক্রাইটেরিয়া রেঞ্জ, সেটা হচ্ছে টাইটেলের। অর্থাৎ এখানে কিন্তু টাইটেল ব্ল্যাঙ্ক আছে, তো আমি একটা রেঞ্জ নিয়ে আমি একটা নিজের মনের মতন একটা টাইটেল দিয়ে দিচ্ছি, জাস্ট ডবল কোটেশনের ভিতরে দিয়ে দিলাম দাস। এবার দাস দিলে আসবে না, এরর শো করবে অবশ্যই, কিন্তু এরর শো করলেও আমি যখনই টাইপ করে নেব তখনই আমার এভারেজটা বেরিয়ে আসবে। জাস্ট এইটুকুই, আর কিছু না। ব্র্যাকেট শেষ করে দেবো। আমার দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করিয়ে নিয়েছি, আর আমি ক্রাইটেরিয়া, তুমি আরও ক্রাইটেরিয়া ইউজ করতে পারো, আমি দুটো ক্রাইটেরিয়া দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এন্টার মারলাম, এই মুহূর্তে এরর দেখাচ্ছে, তাই না? জাস্ট এখানে আমি লিখে দিলাম, এইখানে দেবাঞ্জন ছিল, এখানে দেবাঞ্জন ছিল তো, হ্যাঁ সরি ইমন ছিল, ইমনের পরে দাস। অর্থাৎ আমি ইমন যেখানে আছে তার পাশে যদি দাস টাইটেলটি লিখে দিই, দাস লিখে দিই, দেখো সরি এখানে মিতার পাশে লিখে দিয়েছি, ইমনের পাশে যদি আমি দাস লিখি এন্টার মারি, দেখো আমাকে কিন্তু 444 দিচ্ছে। ঠিক ইমন আর কোথায় আছে, ইমন এখানে আছে, এখানেও যদি আমি দাস টাইটেলটা দিই, দেখো তার কিন্তু দুটোর মিলে এভারেজ আমার বেরিয়ে আসে। অর্থাৎ এখানে দুটো ম্যাচিং হয়ে যাচ্ছে, মানে ইমন আর দাস যখনই ম্যাচিং হচ্ছে তখনই কিন্তু আমাকে এভারেজটা দেখাচ্ছে। এখান থেকে আমি দাস ডিলিট করে দিলে দিচ্ছে না। দেখো সেভাবেই কিন্তু আমার ফর্মুলাটি দেওয়া আছে। যেমন এভারেজই প্রথমে আমার কি দেওয়া আছে, সেলসের রেঞ্জ, অর্থাৎ এভারেজ যেখান থেকে বের করব। তারপরে ক্রাইটেরিয়া কি দিয়েছে, ক্রাইটেরিয়া রেঞ্জ চেয়েছে। প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ আমি নাম দিয়েছি, সেই সুবাদে আমি নাম দিয়ে দিয়েছি ইমন। ওকে, এখানে ফিক্সড করে দিয়েছি। এবার ফিক্সডের জায়গায় আমি কি করব, সেল সিলেক্ট করব। প্রথমে এই নামের সেলটাকে সিলেক্ট করে নেব, আর দাসের জায়গায় আমি কি করব, দাসও ফিক্সড করে দিয়েছিলাম, দাসটা আমি নিয়েছিলাম টাইটেলের রেঞ্জ থেকে, তাহলে আমি এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে যখন আমি এন্টার মারছি তখন এরর দেখা যায়, এবারে এখানে আমি লিখলাম ইমন, আর এখানে দিয়ে দিলাম দাস। দেখো সহজেই কিন্তু আমার এভারেজটা বেরিয়ে আস। আবার যদি আমি এখানে দিয়ে দিই মিতা, ওকে, এখানে এরর দেখাচ্ছে, এবারে মিতার এখানে আমি দিয়ে দিলাম মিতা মাইতি। জাস্ট এখানে যেখানে মিতা আছে এখানে লিখে দিলাম মাইতি, তাহলে কি হয়, দেখো মিতা মাইতির কিন্তু এভারেজ বেরিয়ে এসছে। ঠিক সেমভাবে এখানে আমি ধরো লিখে দিলাম জানা। এবার এখানে দেখো 455 আছে, জাস্ট এখানে জানা করে দেবো, 220 হয়ে যাবে। এখানে জাস্ট জানা করে দিলাম 220, অর্থাৎ একটাই মিতা জানা আছে, তার এভারেজ ও তার সেলস একই হয়ে যাবে, কারণ 220 আমি যদি মিতার সঙ্গে এখানে মাইতির জায়গায় জানা করে দিই তাহলে এভারেজটা চেঞ্জ হবে। তো আশা করছি তোমরা এভারেজ ইফ এবং এভারেজ ইফসের পুরো কন্টেন্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে তুমি ভিডিওটি আরেকবার পজ করে দেখো, অথবা কমেন্টে জানিও। আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানিও, এবং বুঝে থাকলেও অবশ্যই কমেন্টে জানিও যে বুঝতে পেরেছো। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। তো এই ধরনের আরো অনেক ভিডিও নিয়ে চলে আসবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।